তৃণমূল কংগ্রেসের যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী, তাদের 10 জন বিধায়ক একসঙ্গে গিয়ে জাতীয় নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছেন যে তারাই তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সিম্বল, তৃণমূল কংগ্রেসের ফান্ড তাদের ব্যবহার করতে দেওয়া হোক। ফান্ডের কি হবে না হবে আদালত ঠিক করবে, কিন্তু ঋতব্রত গোষ্ঠী তৃণমূল কংগ্রেসের সিম্বল ব্যবহার করে নির্বাচনে, আগামী দিনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়ে নির্বাচন কমিশনের কাছে তাদের দাবি জানিয়ে এসেছে। এ পর্যন্ত আমরা জানি, কারণ এটা খবর। এ নিয়ে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের যে প্রতিক্রিয়া, সেই প্রসঙ্গেও আমি যাব। কিন্তু যেটা আমি একদম শুরুতেই আপনাদের জানাতে চাই, একেবারে স্পষ্ট ভাষায় এরকম কোনো মন্তব্য কোনো কালীঘাটপন্থীদের কাছ থেকে পাওয়া যায়নি বটে, কিন্তু সিমটম বলছে সম্ভবত সিম্বলের দাবি নিয়ে নির্বাচন কমিশনের কাছে নিজেদের দাবি জানাতে কালীঘাট শিবির আদৌ যাবে না। ঋতব্রত শিবিরকে একেবারে খোলা রাস্তা তারা দিয়ে দেবে, ওয়াকওভার দিয়ে দেবে, ব্যাপারটা হয়তো সেরকমও নয়, কিন্তু চ্যালেঞ্জটা নির্বাচন কমিশনের টেবিলে কালীঘাট শিবির আদৌ জানাবে না। তারা চ্যালেঞ্জটা জানাবে আদালতে। আদালতের প্রসঙ্গ, সাংবাদিক সম্মেলনে কালীঘাটপন্থী তৃণমূলের সাংসদ বলেছেন, দুই সাংসদ বসে কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে, কিন্তু এইটুকু স্পষ্ট করতে তারা পারেননি যে নির্বাচন কমিশন তো এ পক্ষের মতামতও জানতে চেয়েছে। দুপক্ষকেই তারা জানিয়েছে সোমবার বিকেল 5:30টার মধ্যে নিজেদের পক্ষে যা জানানোর তারা নির্বাচন কমিশনকে জানাক, নিজেদের দাবি জানাক। ঋতব্রত গোষ্ঠী তো ইতিমধ্যেই গিয়ে দেখা করেছে এবং তারা লিখিতভাবে তাদের দাবি নিঃসন্দেহে সোমবার 5:30টার মধ্যে জানিয়ে দেবে। কালীঘাট শিবির কি করবে? এখনো পর্যন্ত যা ইঙ্গিত, নির্বাচন কমিশনের কাছে আমরাই তৃণমূল কংগ্রেস এই দাবি নিয়ে কালীঘাটপন্থী তৃণমূল শিবির আদৌ যাবে না। মমতা ব্যানার্জি এখন দাঁড়িয়ে ইলেকশন কমিশনের বকালতনামা দিয়ে বলবেন যে আমি মমতা ব্যানার্জি আর আমি তৃণমূল কংগ্রেস তৈরি করেছি। এত দিন না মমতা ব্যানার্জির এসছে, না আমাদের তৃণমূল কর্মী হিসাবে এসছে, না বাংলার মানুষ 2,60,00,000 যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল তাদের এসছে। দেখুন, কলকাতায় একটা বিশেষ শিবির আয়োজন করা হয়েছে বিধানসভার বিধায়কদের বিধানসভার রীতিনীতি শেখানোর জন্য, বা যে কোনো আইনসভায় যে ধরনের রীতিনীতি মেনে চলতে হয়, যেভাবে যে সিস্টেমে কাজ হয়, সেইগুলো সম্পর্কে একটা ধারণা স্পষ্ট করে দেওয়ার জন্য। এখানে লোকসভার স্পিকার এসেছেন, আরও অন্যান্য রাজ্যের বিধানসভার স্পিকাররা এসেছেন, পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার তো সেখানে ছিলেনই। সমস্ত বিধায়কদেরই এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। যারা অনেক বছর ধরে বিধায়ক রয়েছেন তারাও যেরকম, আবার যারা নতুন বিধায়ক হয়েছেন তারাও আমন্ত্রণ পেয়েছিলেন কুণাল ঘোষ, যিনি তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচিত বিধায়ক এবং এই মুহূর্তে যিনি কালীঘাট তৃণমূলের সঙ্গে রয়েছেন। এই কালীঘাট তৃণমূলের সঙ্গে যারা রয়েছেন তাদের মধ্যে কুণাল ঘোষকে এই স্পিকারদের সম্মেলন বা বিধায়কদের সম্মেলন সেখানে দেখা গেছে। কিন্তু দেখা গেছে কিভাবে, কুণাল ঘোষ গিয়েছেন, রেজিস্ট্রেশন করেছেন, কিন্তু বেশিক্ষণ থাকেননি। স্পিকাররা বলতে শুরু করার আগেই, মানে ভেতরে লোকসভার স্পিকার বলবেন, পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বলবেন, অন্যান্য রাজ্যের যারা দীর্ঘদিনের স্পিকার তারা বলবেন, এই ওয়ার্কশপ শুরু হওয়ার আগেই কুণাল ঘোষ সেখান থেকে বেরিয়ে গেছেন। বেরিয়ে যাওয়ার সময় কি বলেছেন আগে আপনাদের শুনিয়ে নিই। ইন্ডিভিজুয়াল এমএলএদেরকে আমন্ত্রণ, আর এটা ঠিক অধিবেশনের বিষয় নয়, এটা আমার নীতিগত নিজের সিদ্ধান্ত। এটা তো অধিবেশনের বিষয় নয় যে একটা সংগঠিত কোনো সিদ্ধান্ত হবে। এটা আমার মনে হয়েছে যে আমার আসা উচিত। এটা বয়কট করার নয়, বয়কট আর ওয়াকআউটের তফাৎ থাকা উচিত। বয়কট করার নয়, আমি বয়কট করিনি, কারণ মাননীয় লোকসভার অধ্যক্ষ আসছেন, মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় আমাদের বিধানসভার অধ্যক্ষ তিনি ডেকেছেন। কিন্তু আসাটা যেমন আমার কর্তব্য, আমি ওনাদের কথা শুনবো কিনা সেটা আমার সিদ্ধান্ত, আমি শুনবো না। দেখুন, কুণাল ঘোষ প্রথমবারের বিধায়ক, কিন্তু তিনি সাংবাদিক, দীর্ঘদিন ধরে বিধানসভাতেও তিনি সাংবাদিক হিসেবে গিয়েছেন, ফলে বিধানসভার অলিন্দ তার অচেনা নয়। বিধানসভায় কিভাবে কাজ হয়, কোনটাকে জিরো আওয়ার বলে, কিভাবে কোশ্চেন আওয়ার হয়, এই সমস্ত তথ্য সম্পর্কে তার যথেষ্ট ইতিমধ্যেই ধারণা আছে। ফলে
এই ওয়ার্কশপে না গিয়ে তিনি আসলে বিপদে পড়বেন, তিনি আসলে অনেক কিছু শিখতে পারবেন না, এভাবে ব্যাপারটা ভাবার কোনো কারণ নেই। আর যারা অন্য কালীঘাটপন্থী বিধায়করা আছেন তারা তো দীর্ঘদিনের বিধায়ক, ছেড়েই দিন। মূলত এই শিবিরটা বিজেপির নতুন বিধায়কদের জন্য, এবং তাদের সত্যিই প্রয়োজন। বিজেপির অধিকাংশ বিধায়কই প্রথমবার বিধানসভায় পা দিয়েছেন, তারা এত কিছু জানেন না। কাজে কুণাল ঘোষের ওই ওয়ার্কশপে না থাকলে বিরাট ক্ষতি হবে, ব্যাপারটা এরকম নয়। কুণাল ঘোষ কি করলেন, খুব সুচতুরভাবে এই অনুষ্ঠানটিকে, এই বিধানসভা আয়োজিত কর্মশালাটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করে গেলেন। তিনি নাই আসতে পারতেন, যেরকম ওই শিবিরের অন্য বিধায়করা আসেননি, কিন্তু তিনি এলেন এবং জানিয়ে গেলেন যে বিধানসভার স্পিকার এবং লোকসভার স্পিকার যেখানে বলবেন তিনি সেখানে থাকবেন না। ইঙ্গিতটা খুব স্পষ্ট। বিধানসভার স্পিকারের বিরুদ্ধে কালীঘাটপন্থী তৃণমূলের ক্ষোভ, ঋতব্রত গোষ্ঠীকে তিনি বিরোধী দল হিসেবে স্বীকৃতি দিয়েছেন, ঋতব্রতকে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। অন্যদিকে লোকসভার স্পিকার তিনি 20 জন তৃণমূল কংগ্রেসের সাংসদকে একসঙ্গে দল বেঁধে রাতারাতি অন্য দলে চলে যেতে দিয়েছেন, বা তারা চলে যাওয়ার পর ব্যাপারটাকে গ্রহণ করেছেন, কোনো পদক্ষেপ করেননি। ফলে দুই স্পিকারের বিরুদ্ধেই ক্ষোভ রয়েছে কালীঘাটপন্থী তৃণমূলের। কিন্তু কালীঘাটপন্থী তৃণমূলের ক্ষোভ রয়েছে নির্বাচন কমিশনের ওপরেও। একে তো এসআইআর, এই নিয়ে নির্বাচন কমিশনকে একাধিকবার কাঠগড়ায় নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস, তখন তো সব তৃণমূলই কালীঘাটপন্থী, তারা তুলে এসেছেন, এবং নির্বাচন কমিশনকে বিজেপির বি টিম ইত্যাদি সব বলা হয়েছে। ঠিক একই সুরে আবার নির্বাচন কমিশনের সমালোচনা এই কালীঘাটপন্থী তৃণমূলের। কেন? কারণ ঋতব্রত গোষ্ঠীর 10 জন বিধায়ককে সময় দিলেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আবার জ্ঞানেশ কুমারের নামে নানা রকম অভিযোগ, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে নানা রকম অভিযোগ সাংবাদিক সম্মেলন করে তুলল কালীঘাট তৃণমূলে। জ্ঞানেশ কুমারের ট্রমা কালীঘাটকে ছাড়ছেই না। কালীঘাট তৃণমূলের পক্ষে 2 জন সাংসদ দিল্লিতে সাংবাদিক সম্মেলন করেছেন, এবং সেখানে প্রাথমিকভাবে সাগরিকা ঘোষ, যিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ, তিনি তো পরিষ্কার এই প্রশ্নই তুলেছেন যে দলের কোনো প্রতিনিধি আসবে কি আসবে না সেটা দল ঠিক করে, এবং দলের অথরাইজড সিগনেটারি আছেন যাদের চিঠিকেই একমাত্র জাতীয় নির্বাচন কমিশনের গ্রহণ করার কথা। তো ঋতব্রতরা যে আসছেন এবং তৃণমূল কংগ্রেস হয়ে আসছেন, এই চিঠি কে নির্বাচন কমিশনকে দিয়েছে? কোন অথরাইজড সিগনেটারির চিঠি পেয়ে জাতীয় নির্বাচন কমিশনার তাদের সময় দিলেন? एक टुटफुटिया झुंड जो पता नहीं कहां से आ गए हैं ये लोग, एक यहां से आए हैं वहां से आए हैं, टुटफुटिया झुंड। एक लीडर हैं जो पार्टी से एक्सपेल हो चुके हैं, ये टुटफुटिया झुंड जाकर के चुनाव आयोग का जो फुल बेंच है इनके साथ मुलाकात की है। तो हम पूछना चाह रहे हैं कि ईसी के अपने नियम के अनुसार सिर्फ अधिकृत प्रतिनिधि मिल सकते हैं, मुलाकात कर सकते हैं चुनाव आयोग के फुल बेंच के साथ। तो ये टुटफुटिया झुंड जो नोवोटेल होटल में बना हुआ है, कोई यहाँ वहां से लोग आकर के एक झुंड बनाए हैं, ये झुंड कैसे इनके साथ चुनाव आयोग का फुल बेंच किस बुनियाद से इस चुटफुटिया झुंड के साथ मुलाकात की है? तो हम ये पूछना चाहते हैं, और जाहिर है, साफ है कि ये बीजेपी की साजिश है, अमित शाह की साजिश है, और ये चुनाव आयोग अमित शाह के इशारे पे ही काम कर रहा है। और हम ये भी कहना चाहते हैं कि ऑल इंडिया तृणमूल कांग्रेस की तरफ से कोई भी चिट्ठी नहीं गई है। अगर ऐसी चिट्ठी जाती तो ऑल इंडिया तृणमूल कांग्रेस ही चिट्ठी दे सकती है। ये जो एरे गहरे जो आ गए हैं, ये पता नहीं कहां से आए हैं, ये एक्सपेल हो चुके हैं, फिर भी जाकर के ये टुटफुटिया झुंड चुनाव आयोग का फुल बेंच के साथ मुलाकात की है। ये गैर कानूनी है, अनप्रेसिडेंटेड है, ये इलीगल है, इट इज अनकॉन्स्टिट्यूशनल। সাগরিকা ঘোষের এই অভিযোগ এখান থেকে খুব স্পষ্ট যে তারা আবার বলছেন যে নিয়ন্ত্রিত হচ্ছে নির্বাচন কমিশন বিজেপির হাতে, পেছনে লাগামটা ধরে রেখেছেন অমিত শাহ, এবং অমিত শাহই কলকাঠি নেড়েছেন যাতে মুখ্য নির্বাচন কমিশনার এই ঋতব্রত গোষ্ঠীর 10 জনকে সময় দিয়েছেন, তাদের সঙ্গে কথা বলেছেন, তাদের দাবি শুনেছেন, এবং তাদের দাবির প্রেক্ষিতে
দুই গোষ্ঠীকে চিঠি দিয়েছেন সোমবার বিকেল 5:30টার মধ্যে। তোমাদের নিজেদের সপক্ষে কার কি বলার আছে জানাও। এই চিঠিটা কালীঘাট তৃণমূলকে চাপে ফেলে দিয়েছে, কারণ নির্বাচন কমিশন বা মুখ্য নির্বাচন কমিশনার সম্পর্কে তাদের স্ট্যান্ড খুব সোজা। তারা মনে করেন যে এই ভদ্রলোক অমিত শাহর নির্দেশে কাজ করছেন এবং জাতীয় নির্বাচন কমিশন আসলে অমিত শাহ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। আরও এক ধাপ এগিয়ে সৌগত রায়, যিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং এই মুহূর্তে কালীঘাটপন্থী শিবিরের সাংসদ, তিনি কি বললেন? তিনি বললেন রাম মন্দিরে যে টাকা চুরি হয়েছে সেই টাকা ব্যবহার করে তৃণমূল কংগ্রেসের সাংসদ বিধায়কদের কেনা হচ্ছে। অর্থাৎ ঋতব্রত, সন্দীপন, এমনকি ববি, এদের পকেটে নাকি রাম মন্দিরের প্রণামীর টাকা ঢুকেছে। অমিত শাহর কথাতেই এই মিটিংটা বেআইনিভাবে করা হয়েছে। ইলেকটোরাল প্রসেস, দেশে নির্বাচনী পদ্ধতি পুরোপুরি জ্ঞানেশ কুমার চালাচ্ছেন। যখন নির্বাচনে কারচুপি করাও হলো না, তৃণমূল কংগ্রেসকে দাবিয়ে রাখা গেল না, এখন অমিত শাহ বিভিন্ন বিরোধী দলকে ভাঙার জন্যে তার যা সম্পদ তাকে ব্যবহার করছে। আমরা দেখেছি সাম্প্রতিককালে অনেক কোটি টাকার ঘাপলা হয়েছে, কেলেঙ্কারি হয়েছে। এরা রাম মন্দিরের টাকাও ওরা নিয়েছে। এই যে টাকাগুলো নেওয়া হচ্ছে রাম মন্দির থেকে, সেই টাকাতেই বিভিন্ন দল ভাঙার খেলা চলছে। দেখুন, বিষয়টা যাই হোক, সব থেকে বড় প্রশ্ন তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ শিবসেনার মতো হতে যাচ্ছে কিনা। তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ, বা বলা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ শরদ পাওয়ারের মতো হতে যাচ্ছে কিনা। আমার মনে হয় এই বিষয়ে আলোচনা বা স্পেকুলেশন যখন শুরু হয়নি, ফল বেরোনোর পর যখন প্রথম কালীঘাটে বৈঠকে ডাকা হয়নি যারা জিতে এসেছেন সেই বিধায়কদের, যখন ঋতব্রত এবং সন্দীপন সাহা প্রথম দলের এই বৈঠকে অভিষেককে চ্যালেঞ্জ ছুড়ে দেননি, তার আগেই থিং খাইয়ে আমি আপনাদের এরকম একটা সিচুয়েশন তৈরি হওয়ার কথা বা আশঙ্কা জানিয়েছিলাম। তখনই আমি এই আশঙ্কা করতে শুরু করেছিলাম যে তৃণমূল কংগ্রেসের পরিণতি এনসিপির মতো হতে পারে বা শিবসেনার মতো হতে পারে। পরবর্তীতে যত সময় গিয়েছে তত বিষয়টা স্পষ্ট হয়েছে। কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে আমার মনে হচ্ছে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস এই ঘাসের ওপর জোড়া ফুল সিম্বলের আশা ছেড়ে দিয়েছে। তারা ধরে নিয়েছে ঋতব্রত গোষ্ঠীর দাবি মেনে নিয়ে জাতীয় নির্বাচন কমিশন এই ঘাসের ওপর জোড়া ফুল সিম্বলটি তাদেরই দিয়ে দেবে এবং তাদেরকেই ভারতের তৃণমূল কংগ্রেস বা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস হিসেবে স্বীকৃতি দিয়ে দেবে। এটা ইতিমধ্যেই কালীঘাটপন্থী তৃণমূল শিবির পুরোপুরি বুঝে গেছে বা এই নিয়ে তাদের মানসিক প্রস্তুতি তারা শুরু করে দিয়েছে। এটা অনেক মামলা হয়েছে এবং অনেক সেই 1969-এ মিসেস গান্ধী, ইন্দিরা গান্ধী যখন পার্টি স্প্লিট করেছিলেন, এই একই প্রশ্ন হয়েছে। তখন ইলেকশন কমিশন সিম্বলের ব্যাপারে রায় দিয়েছিলেন, নতুন কোনো ব্যাপার নয়। না 2023 হ্যাঁ, না কি পেতে পারে এই নিয়ে আমি আলোচনা করব না, সেটাকে বলে স্পেকুলেটিভ ওপিনিয়ন। আমি স্পেকুলেট করব না। একনাথ শিন্দে যদি পেয়ে থাকে সেটা দেখিয়ে কেউ কেস করবে। এখন দেখুন, স্বাভাবিকভাবেই এর আগে এই ধরনের ঘটনা হয়েছে। আমি সৌগত রায়ের যে অংশটা আপনাদের দেখালাম, সেখানে নিশ্চয়ই লক্ষ্য করেছেন যেই মুহূর্তে এই একনাথ শিন্ডের প্রসঙ্গ উঠছে সেই মুহূর্তে সৌগত রায় ডিফেন্সিভ। তিনি বলছেন ওখানে কি হয়েছিল সেটা নিয়ে তাহলে কোর্টে যাওয়া হবে। অর্থাৎ নির্বাচন কমিশন নয়, ফয়সালা আদালতে হবে।
তৃণমূল কংগ্রেস কালীঘাটপন্থী শিবির তারা আদালতে গিয়ে বিষয়টিকে চ্যালেঞ্জ করবেন, নির্বাচন কমিশনের উপর তারা কোনো ভরসা করবেন না। কারণ নির্বাচন কমিশন এর আগে একনাথ শিন্ডেকে তীর্ধনুক দিয়েছে সিম্বল হিসেবে, শিবসেনা সেই তীর্ধনুকের সিম্বল হারিয়েছে। উদ্ধব শিবির তো সম্প্রতি আবারও নতুন করে সেখানে ক্ষয়রোগ, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু আলটিমেটলি উদ্ধব শিবির বালাসাহেব ঠাকরের উত্তরসূরি হওয়ার পরেও এই সিম্বল তার হাতে রাখতে পারেননি। শিবসেনার স্বীকৃতি একনাথ শিন্ডে শিবিরই পেয়েছে। ঠিক একই অভিজ্ঞতা হয়েছে শরদ পাওয়ারের। বালাসাহেব ঠাকরের জীবদ্দশায় তাকে এটা দেখে দিতে হয়নি, কিন্তু শরদ পাওয়ার তার চোখের সামনে এটা হয়েছে, তাকে এটা দেখতে হয়েছে, সহ্য করতে হয়েছে। সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায় অনুমান করে নিয়েছেন একই অভিজ্ঞতা তার জন্য অপেক্ষা করছে। এবং এ নিয়ে প্রকাশ্যে তো মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন ধরেই আর নেই, তার শিবিরের অন্য যারা আছেন তারাও মুখ খুলছেন না। এমনকি সাংবাদিক সম্মেলনে বসে সাগরিকা ঘোষ বা সৌগত রায় এ নিয়ে কথা বলতে রাজি হননি। অর্থাৎ 5:30টার মধ্যে সোমবার কালীঘাট শিবির থেকে কোনো চিঠি নির্বাচন কমিশনের কাছে আদৌ যাবে কিনা তারা এ নিয়ে মন্তব্য করতে চাননি। হয় তারা জানেন না সত্যিই, কারণ এ ব্যাপারে কী সিদ্ধান্ত হবে তা কালীঘাটেই হবে এবং সেখান থেকে তারা নির্দেশ পাবেন, বা চিঠির ড্রাফট হয়তো কালীঘাট থেকে তৈরি হয়ে যাবে যদি জমা পড়ে, যেটা না হওয়ার সম্ভাবনাই বেশি। ফলে তারা জানেন না যে সাংবাদিকরা এই প্রশ্ন করলে তাদের কি বলতে হবে। তারা সরাসরি বলেছেন দেখা যাবে, কিন্তু কোর্টে যে তারা যাবেন এটা সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্তের কথা তাদের জানিয়ে দেওয়া হয়েছে এবং তারা সাংবাদিক সম্মেলনে বলেছেন যদি নির্বাচন কমিশন এই ঘাসের উপর জোড়া ফুল সিম্বল ঋতব্রত গোষ্ঠীকে দিয়ে দেয় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস হিসেবে ঋতব্রত গোষ্ঠীকে স্বীকৃতি দিয়ে দেয়, তাহলে সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে যাবে কালীঘাটপন্থী তৃণমূল শিবির। কিন্তু তারপরেও প্রশ্ন থেকে যাচ্ছে যে কালীঘাটপন্থী তৃণমূল শিবির কি ভাবছে আদালত তাঁদের আবেদনে সাড়া দেবে? আদালত জাতীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে কিছু বলবে? আমার মনে হয় না। কেন মনে হয় না আমি আপনাদের বলছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কালীঘাটে, যেটা এখন মুখ্যত তৃণমূল কংগ্রেসের কালীঘাট শিবিরের মূল দপ্তর হয়ে দাঁড়িয়েছে, আর কোথাও কিছু হচ্ছে না, যা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হচ্ছে। এবং ওইখানে আমাকে একজন এই কালীঘাট শিবিরপন্থী একজন নেতাই আমাকে জানিয়েছেন যে পুলিশের প্রচুর নজর, 100-150 পুলিশ থাকছে, কে ঢুকছে কে আসছে কে যাচ্ছে তার উপর পুলিশের নজর সব সময় থাকছে, এটা তারা বলছেন। আর এটা অস্বাভাবিকও নয়, হতেই পারে। এখন সেখানে অনেক মুখ দেখা যাচ্ছে যাদেরকে এতদিন ওখানে দেখা যায়নি। মানে আমি যে নেতার সঙ্গে কথা বলেছি তিনি বলছেন যে আমিও এদের অনেককে চিনি না, কিন্তু একটা তো পরিকল্পনা তো নিশ্চয়ই হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে কার সঙ্গে আদৌ কথা বলছেন, কোন বৈঠকে থাকছেন, কোথায় থাকছেন না, এই ব্যাপারটাও সবার কাছে স্পষ্ট নয়, কারণ সবাই সব বৈঠকে থাকছেন না। কিন্তু মহুয়া মৈত্র যে মন্তব্য করেছেন সাংবাদিকদের সামনে, তাতে মনে হচ্ছে যে সিম্বল হাতছাড়া হতে পারে এবং শেষ পর্যন্ত আদালতও এ ব্যাপারে জাতীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো রায় নাও দিতে পারে, এমন মানসিক প্রস্তুতিও কালীঘাট শিবির করে রেখেছে। ওরা যদি পার্টি হয় তাহলে পার্টির এমপি তো তার এমপি থাকে, রাইট অর রং, রাইট অর রং। তা এমপিরা বলছে আমরা এনসিপিআই, আমরা ন্যাশনালিস্ট স্টোর পার্টি অফ ইন্ডিয়া, বা কি একটা সিটিজেন কি নাম জানি, আবার ডেফামেশন করবে কি নাম, চোর না সিটিজেন, আমি শুনলাম না, সিটিজেন, ঠিক আছে, সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া, ঠিক আছে একটা। আর এরা বলছে যে না আমরা আসল তৃণমূল, আবার এমপিরা বলছে না আমরা আসল তৃণমূল, ওরা বলছে আমরা এনসিপিআই। এরা একবার প্রথমে বললো, এরা বললো যে না আমরা দিদির সাথে আছি, আমরা শুধু এলওপি করছি, এখন বলছে আমরা আসল তৃণমূল। ঠিক আছে, তোমরা প্রমাণ করো তোমরা আসল তৃণমূল। দিদিকে তো কি দাঁড়িয়ে প্রমাণ করতে হবে না, বাংলার মানুষ জানে কে আসল তৃণমূল। আর আমি আবার একই জিনিস বলছি যে মহিলা দাঁড়িয়ে তিনি নিজে সিপিএম এর আমলে কংগ্রেসের রমরমা বাজার ছেড়ে কংগ্রেসের সুদিনে নিজে একা বেরিয়ে এসে যিনি সিম্বল একে 9টা এমপি থেকে একটা এমপি থেকে আবার ফিরে গিয়ে 3-3বার চিফ মিনিস্টার হয়েছেন, তাকে সিম্বল নিয়ে ভাবতে হয় না, তার হাত কাজ করে তিনি আরেকটা সিম্বল আঁকতে পারেন। তাই এই জিনিসটা তো ওদের নেই, এই জিনিসটা তো ওদের নেই। মমতা বন্দ্যোপাধ্যায় নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেসকে আজ এই পর্যায়ে নিয়ে এসেছেন। এটা তো ঠিক যে 2004-এ তিনি একমাত্র জিতেছিলেন সাংসদ হয়ে,
তখন আমাদের পকেটে সদ্য সদ্য এসেছে মোবাইল ফোন, তাও ওই চাবি টেপা কিপ্যাড ফোন, শুধু SMS আসতো, এবং সেই SMS আমার আজও মনে আছে, আমার মোবাইলে এসেছিল তৃণমূল কংগ্রেস, আমাদের কোনো শাখা নেই, অর্থাৎ ইঙ্গিত স্পষ্ট যে একজনই এমপি, আর কোনো এমপি নেই। কিন্তু সেখান থেকে 2006-এও বিরাট কোনো সাফল্য আসেনি। তৃণমূল কংগ্রেসের যা বিধায়ক সংখ্যা ছিল কটাক্ষ করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধবাবু, সেও ঐতিহাসিক মন্তব্য। কিন্তু 2011-এ ছবি ঘুরে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় তারপর থেকে টানা 15 বছর মুখ্যমন্ত্রী ছিলেন। তৃণমূল কংগ্রেস আড়ে বহরে অন্য চেহারা নিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই পুরোটা হয়েছে। এই সিম্বলকে এঁকেছেন সেটা বড় কথা নয়, কিন্তু সিম্বলটাকে এই জায়গায় নিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর কালীঘাট শিবিরের ভরসা। তিনি দরকার হলে অন্য একটা সিম্বলকেও এই জায়গায় নিয়ে যাবেন, অর্থাৎ অন্য সিম্বলের প্রস্তুতি কালীঘাট শিবির শুরু করে দিয়েছে।